রাজমোহনস ওয়াইফ বাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রাজমোহনস ওয়াইফ নোবেলটি বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস এবং এই নোবেলটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পূর্ণ ইংরেজি ভাষাতে লেখেন। নোবেলটি 1863 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন এবং 1864 সালে ইন্ডিয়ান ফিল্ড নামক ম্যাগাজিনেতে এই বইটি প্রকাশিত হয়। এছাড়া এই বইটি বুক ফর্মে 1935 সালে প্রকাশিত হয় এবং এই বইটি এডিট করেছিলেন কিশোরী চন্দ্র মিত্র। তো যাই হোক, এই নোবেলটির ক্যারেক্টার সম্বন্ধে আগে জেনে নেব, যার ফলে নোবেলটি বুঝতে অনেক সুবিধা হবে। সো লেটস স্টার্ট। ক্যারেক্টারের মধ্যে এখানে প্রোটাগনিস্ট হলেন রাজমোহনের স্ত্রী, অর্থাৎ রাজমোহনের স্ত্রী হলো মাতঙ্গিনী। উপন্যাসটির প্রধান ক্যারেক্টার যদি বলা হয়ে থাকে তাহলে প্রধান ক্যারেক্টার হলো মাতঙ্গিনী হলো রাজমোহনের স্ত্রী। এমনকি উপন্যাসটির নাম রাখা হয়েছে রাজমোহনস ওয়াইফ বা রাজমোহনের স্ত্রী, অর্থাৎ এই উপন্যাসটির মাধ্যমে আমরা বুঝতে পারছি সমাজ ব্যবস্থার পরিচিতিটা। উইমেনদের কোনো আইডেন্টিটি ছিল না সেই সময়ের সমাজ ব্যবস্থাতে। তো আমি এই উপন্যাসটিকে মাঝখান থেকে শুরু করব, কেননা প্রথম চ্যাপ্টার থেকে পড়লে অনেক প্রবলেম তৈরি হবে। যাতে উপন্যাসটা বেশি ভালো করে বোঝা যায় সেইভাবেই আমি ভিডিওটি তৈরি করব। ক্যারেক্টার লিস্টের আমি প্রথম ক্যারেক্টার নিয়ে আলোচনা করব বংশীবদন ঘোষকে নিয়ে। বংশীবদন ঘোষ আসলে কে? বংশীবদন ঘোষ আসলে একজন ভৃত্য বা চাকর, যিনি এক জমিদারের কাছে কাজ করতেন। এখানে সেই জমিদারের কোনো পরিচয় দেয়া হয়নি। সেই জমিদার মারা যাওয়াকালীন তার স্ত্রীর দেখাশোনার দায়িত্ব দিয়ে গেছিলেন এই ভৃত্য বংশীবদন ঘোষকে। বংশীবদন ঘোষকে তিনি আদেশ করেন তার স্ত্রীর দেখাশোনা করার জন্য এবং তার পরিবর্তে বংশীবদন ঘোষ সমস্ত সম্পত্তি লাভ করবে। তো কিছু বছর পর বংশীবদন ঘোষের সেই জমিদারের স্ত্রী মারা যান এবং সমস্ত সম্পত্তি চলে আসে বংশীবদন ঘোষের কাছে। চাকর ও দরিদ্র বংশীবদন ঘোষ একদিনের মধ্যেই বিশাল বড়লোকে পরিণত হয়। এবারে চলে আসি বংশীবদন ঘোষের 3 সন্তানের কাছে। বংশীবদন ঘোষের 3 সন্তান আছে, রামগোপাল, রামকান্ত, রামকানাই। এই রামকান্তের একটি সন্তান যার নাম হলো মাথুর ঘোষ। বংশীবদন ঘোষের দ্বিতীয় সন্তান অর্থাৎ রামকানাইয়েরও একটি সন্তান যার নাম হলো মাধব ঘোষ এবং বংশীবদন ঘোষের তৃতীয় সন্তান বা ছোট সন্তান রামগোপাল নিঃসন্তান ছিলেন। এরপর চলে আসি সম্পত্তির ব্যাপারটা নিয়ে। রামকান্তর সন্তান অর্থাৎ মাথুর ঘোষ তার বাবার সমস্ত সম্পত্তি লাভ করেন, কিন্তু রামকানাইয়ের সমস্ত সম্পত্তি মাধব পায় না, কেননা মাধবের বাবার অনেক দেনা ছিল। এছাড়া মাধবকে পড়াশোনা শেখাতে গিয়ে, অর্থাৎ মাধব যে কলকাতাতে পড়াশোনা শিখেছে সেই পড়াশোনার পেছনে রামকানাইয়ের অনেক টাকা খরচ হয়েছে, যার ফলে সে দেউলিয়া হয়ে গেছে। মাধব তার বাবার কোনো সম্পত্তি লাভ করেনি। এবারে মাধব কোথা থেকে সম্পত্তি পেল সেটাই প্রশ্ন। বংশীবদন ঘোষের তৃতীয় সন্তান অর্থাৎ রামগোপাল ছিলেন নিঃসন্তান। এই রামগোপালের সমস্ত সম্পত্তি পান মাধব ঘোষ। তাই মাধব ঘোষের ওপর মাথুর ঘোষের একটাই রাগ, মাধব ঘোষ সম্পত্তি লাভ করে, মাথুর ঘোষ তার কাকার সম্পত্তি লাভ করতে পারে না। এটাই ছিল মাথুর ঘোষের রাগ মাধব ঘোষের ওপর। এবারে চলে আসি অন্য একটি বংশ নিয়ে। সেই বংশটি হলো 2 বোনের বংশ। এই 2 বোন হলো মাতঙ্গিনী এবং হেমাঙ্গিনী, যারা কলকাতাতে বসবাস করে এবং কলকাতাতেই তারা থেকেছে এতদিন পর্যন্ত, কিন্তু তাদের আজ বিবাহ সম্পন্ন হয়ে গেছে। মাতঙ্গিনীর বিবাহ হয়েছে রাজমোহনের সাথে এবং হেমাঙ্গিনীর বিবাহ সম্পন্ন হয়েছে মাধব ঘোষের সাথে। আসলে মাতঙ্গিনী এবং মাধব দুজনে ছিলেন ছোটবেলাকার সঙ্গী, অর্থাৎ ছোট থেকেই মাতঙ্গিনী এবং মাধব একসাথে খেলাধুলা করত, কেননা মাতঙ্গিনীর এক আত্মীয়ের বাড়ি ছিল এই মধুমতির তীরে অবস্থিত রাধাগঞ্জে। তাই ছোট থেকেই মাতঙ্গিনী এবং মাধবের মধ্যে একটি সুসম্পর্ক স্থাপিত হয়েছিল।
এবারে চলে আসি অন্যান্য কয়েকটি ক্যারেক্টার নিয়ে। অন্যান্য কয়েকটি ক্যারেক্টারের মধ্যে আছে কনক। কনক হচ্ছে মাতঙ্গিনীর একজন খুব ভালো বন্ধু। এরপর চলে আসি আরও একটি ক্যারেক্টার নিয়ে, সে হলো সুখীর মা। সুখী কিন্তু এখানে কোনো আইডেন্টিটি দেয়া হয়নি। আসলে সুখীর মধ্যে দিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তখনকার সমাজের কৌলিন্য প্রথাকে তুলে ধরেছেন। এই সুখীর মাই আমরা পরবর্তীকালে দেখতে পাব মাথুর ঘোষকে সহযোগিতা করবেন। এরপর চলে আসি তারা ও চম্পা নামে দুটো ফিমেল ক্যারেক্টার নিয়ে। এই দুজন হলেন মাথুর ঘোষের স্ত্রী, অর্থাৎ মাথুর ঘোষের দুটো ওয়াইফ। ফার্স্ট ওয়াইফ হলো তারা এবং দ্বিতীয় হলো চম্পা। আসলে তারা ও চম্পার মাধ্যমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওল্ড এবং নিউ কনসেপ্ট অফ উইমেন তাদের ধারণাটি তুলে ধরেছেন এই উপন্যাসটিতে। অর্থাৎ প্রাচীনা এবং নবীনার মধ্যে কী রকম ডিফারেন্স সেটি তিনি এখানে দেখাচ্ছেন। অর্থাৎ তারা হলো প্রাচীনা এবং চম্পা হলো নবীনা। এরপর চলে আসি আরও একটি ক্যারেক্টার নিয়ে, ডাকাত দলের সর্দার। এবং ডাকাত দলের সর্দারের নাম এখানে পরিষ্কারভাবে উল্লেখিত নেই। এরপর চলে আসি আরও একটি ক্যারেক্টার নিয়ে, তার নাম হলো বিকু। বিকু হলো এই ডাকাত দলের সর্দারের কাছে কাজ করে, সে একজন রবার। সে এই ডাকাতের সর্দারের একজন সহযোগী মাত্র। এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হলো রাজমোহন। রাজমোহন আকৃতিতে বিশাল, সে খুব শক্তিশালী, কিন্তু বুদ্ধির দিক দিয়ে সে খুবই দুর্বল। সে এখানে অ্যান্টাগনিস্ট, অন্যদিকে মাধব এখানে প্রোটাগনিস্ট। রাজমোহন বিভিন্ন কুকর্মের সাথে জড়িত, এমনকি সে ডাকাত দলের সর্দারের সাথে যোগদান করে মাধবের সমস্ত সম্পত্তি কেড়ে নেয়ার পরিকল্পনায় যুক্ত ছিল। এছাড়া রাজমোহনে আরও একটি বোনও আছে, যার নাম হলো কিশোরী। সে কম বয়সেই বিধবা হয়েছে, তাই সে তার দাদা রাজমোহনের সাথেই থাকে। এছাড়া রাজমোহনে একজন পিসি আছে, যেও রাজমোহনের সাথেই থাকে। সো উপন্যাসটি শুরু করা যাক। সমগ্র উপন্যাসটিতে টোটাল 21টি অধ্যায় আছে এবং কনক্লুশন পার্টটিকে নিয়ে টোটাল 22টা অধ্যায়। প্রথম অধ্যায়ের নাম হলো দ্য ড্রয়ার্স অফ ওয়াটার। এই অধ্যায়ে আমরা জানতে পাচ্ছি মধুমতি নদীর তীরে একটি ছোট্ট গ্রাম অবস্থিত, যার নাম হলো রাধাগঞ্জ। মাতঙ্গিনী তার বন্ধু কনককে নিয়ে জল আনতে যাচ্ছে নদীর ধারে, আর সেখানে গিয়ে তাদের সাথে দেখা হচ্ছে মাধব ঘোষের এবং মাথুর ঘোষের। কনক এটা জানতো না যে মাতঙ্গিনী আগে থেকেই মাধব ঘোষকে জানে, তাই কনক মাধব ঘোষের সাথে মাতঙ্গিনীর পরিচয় ঘটিয়ে দিচ্ছে। এবং এই সময় মাথুর ঘোষও আসছেন এবং তার সাথেও পরিচয় হচ্ছে মাতঙ্গিনীর। আসলে মাধব এবং মাতঙ্গিনী হলো ছোটবেলাকার বন্ধু। তারা ছোটবেলায় একসাথে অনেক সময় কাটিয়েছে, একসাথে খেলাধুলা করেছে, তাই একে অপরকে ছোট থেকেই খুব পছন্দ করত। কিন্তু মাতঙ্গিনীর বাবা মাতঙ্গিনীর বিয়ে দেয় রাজমোহনের সাথে, অন্যদিকে হেমাঙ্গিনীর বিয়ে দেয় মাধব ঘোষের সাথে। তো যাই হোক, মাতঙ্গিনী এবার জল নিয়ে বাড়ি ফিরে আসে এবং মাতঙ্গিনী বাড়ি ফিরে দেখে তার রুষ্ট স্বামী রাজমোহন তার জন্য অপেক্ষা করছে। রাজমোহন মাতঙ্গিনীকে জিজ্ঞাসা করে মাতঙ্গিনী কোথায় গিয়েছিল। এই সময় মাতঙ্গিনী উত্তর দেওয়ায় রাজমোহন খুব রুষ্ট হয়ে যায়। রাজমোহন জানায় জল আনার জন্য তার বোন কিশোরী তো আছে, তাহলে সে কেন? এরপর রাজমোহন সেই জলের পাত্রটি ফেলে দেয় এবং চিৎকার করতে শুরু করে। এই সময় পাশের ঘর থেকে রাজমোহনের পিসিমা রাজমোহনকে শান্ত হওয়ার জন্য আদেশ করে, কিন্তু রাজমোহন তার কথা শোনে না। আসলে রাজমোহন হলো একজন বদমেজাজি ও সন্দেহবাতিক লোক। সে তার স্ত্রীর ওপর সন্দেহ করতে থাকে। রাজমোহন মাধব ঘোষের ওপর রুষ্ট, কেননা একদিন মাধব ঘোষ তাদের অনুষ্ঠানেতে এই রাজমোহনকে নিমন্ত্রণ করেনি। তাই যেহেতু স্বামীর নিমন্ত্রণ হয়নি, তাই মাতঙ্গিনীও সেই অনুষ্ঠানেতে উপস্থিত হতে পারেনি। অন্যদিকে রাজমোহন কর্মহীন হয়ে পড়ায় সে দুশ্চিন্তায়
বজমেজাজি ও খারাপ স্বভাবের হয়ে উঠেছিল। একদিন মাতঙ্গিনী তার বোন হেমাঙ্গিনীর সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে মাতঙ্গিনী হেমাঙ্গিনীকে জানায় যে তার স্বামী অর্থাৎ রাজমোহন এখন কর্মহীন। তাই মাতঙ্গিনীর একটাই অনুরোধ, যদি হেমাঙ্গিনী বা হেমাঙ্গিনীর স্বামী অর্থাৎ মাধব ঘোষ যদি রাজমোহনের জন্য কোনো একটি চাকরি বা কোনো কাজের ব্যবস্থা করতে পারে তাহলে তার অনেক সুবিধা হবে। এই সমস্ত ঘটনা জেনে মাধব খুব খুশি হয় এবং মাধব ঘোষ জানায় যে সে নিজে রাজমোহনের কাছে যাবে এবং তাকে কাজের প্রস্তাব করবে। কিছুদিন পর মাধব ঘোষ রাজমোহনের কাছে যায় এবং রাজমোহনকে একটি চাকরি দেবার পরামর্শ দেয়। মাধব ঘোষ জানায় সে তার গ্রামের যে সমস্ত সম্পত্তি এবং খামার বাড়িগুলো আছে সেগুলো রাজমোহনকে দিতে চায়। এতে রাজমোহনের আর্থিক অবস্থা অনেকটা উন্নত হবে। কিন্তু রাজমোহন এই সমস্ত ঘটনাকে অন্যভাবে নেয়। সে মাধব ঘোষের ওপর সন্দেহ করতে থাকে এবং মাধব ঘোষের এই ভালো প্রস্তাবটি সে প্রত্যাখ্যান করে দেয়। রাজমোহন জানায় যে সে নিজের প্রচেষ্টাতে নিজের সম্পত্তি তৈরি করতে চায়, নিজে খেটে সে বড় হতে চায়। তাই মাধব ঘোষের কোনো সাহায্য সে নিতে চায় না। কিন্তু রাজমোহনের এই সমস্ত বড় বড় কথা মূল্যহীন, কেননা সে ডাকাতি কিংবা চুরি এই সমস্ত ঘটনার সাথে যুক্ত। সে অনেক সময় ডাকাতিও করে থাকে, ডাকাত দলের সাথেও এমনকি সে যুক্ত। সে প্রায়শই তার স্ত্রীকে প্রহার করে থাকে। বলতে গেলে সে একজন ক্রুয়েল ক্যারেক্টার। এরপর সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটি ছবি অঙ্কন করছে। তিনি একদিকে মাধব ঘোষের পরিষ্কার পরিচ্ছন্ন ঘরের ছবি আঁকছেন, অন্যদিকে মাথুর ঘোষের একটা নোংরা, আধ খাওয়া এবং ময়লা দেয়াল সমস্ত ঘরের বর্ণনা তৈরি করছেন। মাধব ঘোষ কলকাতা থেকে পড়াশোনা করে এসেছে। সে সবসময় পড়াশোনা করতে পছন্দ করে। সে তার ঘরের বাইরে জেনানাতে একটি খাটিয়া রেখে দিয়েছে এবং সেই খাটিয়াতে সে শুয়ে শুয়ে বই পড়ে। অন্যদিকে মাথুর ঘোষ ভাবে হয়তো মাধব ঘোষ কলকাতায় থেকে বিলাসিতা বহুল জীবনযাপন করে। মাথুর ঘোষ অসৎ পথে উপার্জন করে থাকে। গ্রাম বাংলা এবং শহরের দুটো কালচার যেন তার মধ্যে একসাথে ফুটে উঠেছে। সে একদিকে পরে ধুতি, আবার তার সাথে পরে বুট। অশিক্ষিত এই লোকটি মাধব ঘোষের সমস্ত সম্পত্তি কেড়ে নেয়ার জন্য মুখিয়ে থাকে। তো একদিন রাতের বেলা মাতঙ্গিনী ঘুমাচ্ছিল। হঠাৎই একটি শব্দে তার ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে তার ঘরের পিছনে কিছু লোক কথাবার্তা বলছে। এরপর সে বুঝতে পারে তাদের মধ্যে একজন হলো তার স্বামী রাজমোহন। রাজমোহন এই সময় ডাকাত দলের সর্দারের সাথে আলোচনা করছিল কিভাবে মাধব ঘোষের সমস্ত সম্পত্তি কেড়ে নেওয়া যায়। আসলে ডাকাতরা মাধব ঘোষের বাড়িতে ডাকাতি করতে চেষ্টা করছিল এবং তাদেরকে সহযোগিতা করছিল রাজমোহন। আসলে এই ডাকাতদেরকে নিয়োগ করেছিল মাথুর ঘোষ নিজে। মাথুর ঘোষ ডাকাত দলের সর্দারদের বলেছিল জমির উইলটা চুরি করে আনতে এবং তাকে দিতে, তার পরিবর্তে সে তাকে অনেক অর্থ দেবে। মাতঙ্গিনী স্পষ্ট শুনে যে তার স্বামী রাজমোহন চুরি করা অর্থ কিভাবে ভাগাভাগি হবে সেটি রাজমোহন ডাকাত দলের সর্দারকে বলছেন। রাজমোহন চায় সমস্ত সম্পত্তির 50% সে নেবে এবং বাকি 50% ডাকাত দলের সর্দার নেবে। কিন্তু ডাকাত দলের সর্দার জানায় যে সে কেবল 20%ই রাজমোহনকে দেবে। এতে রাজমোহন রাজি হয়ে যায়, কিন্তু রাজমোহন একটি শর্ত রাখে যে বিক্রি করার পরেই সেই 20% ভাগাভাগি হবে। অর্থাৎ যে সমস্ত সোনা দানা চুরি হবে তা বিক্রি করার পরেই 20% রাজমোহন নেবে। এই তর্ক বিতর্ককে কাজে লাগিয়ে মাতঙ্গিনী বেরিয়ে পড়ে মাধব ঘোষকে সমস্ত ঘটনা জানাতে। সে প্রথমে কনকের বাড়ি যায়, কনককে জানায় সমস্ত ঘটনা, কিন্তু কনক এই রাতের বেলা বেরোতে চায় না। তারপর সে সুখীর মাকেও অনুরোধ করে এই ডাকাতি হওয়ার ঘটনাটা জানানোর জন্য,
কিন্তু সেও প্রত্যাখ্যান করে। এরপর মাতঙ্গিনী ঠিক করে যে সে নিজেই গিয়ে মাধব ঘোষকে জানাবে সমস্ত ঘটনা। সেই দিন ছিল পূর্ণিমা। জ্যোৎস্না রাতে মাতঙ্গিনী একাই বেরিয়ে পড়ে মাধব ঘোষকে সমস্ত ঘটনা জানাতে। তবে সে মাঝপথে ডাকাত দলের সর্দারের কণ্ঠ শুনতে পায়। ভয় পেয়ে গিয়ে সে আশ্রয় নেয় একটি পুকুরেতে সে ডুবে যায়। নিজের চাদরটাকে সে ঢেলা পাথর দিয়ে ডুবিয়ে দেয় এবং নিজেও ডুবে যায় সেই জলের মধ্যে। কেবলমাত্র ভেসে থাকে তার চুলগুলো। এই সময় ডাকাত দলের সর্দার ভাবে কেউ হয়তো তাকে ফলো করছে বা কেউ হয়তো তাকে পাশ কাটিয়ে এইমাত্র গেল। কিন্তু কিছুটা দূরে গিয়ে ডাকাত দলের সর্দার দেখে একটি কুকুর চিৎকার করছে এবং সে ভয় পেয়ে গিয়ে বাড়ি ফিরে আসে এবং রাজমোহনের সাথে পুনরায় পরিকল্পনা করতে থাকে। মাধব ঘোষ সমস্ত ঘটনা জানতে পেরে পূর্বেই প্রস্তুতি নিয়ে ফেলেছিল, তাই ডাকাত দলের সর্দার কিংবা রাজমোহনের পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। এখানে সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আরও একটি ছবি অঙ্কন করেছেন। যেই সময় মাতঙ্গিনী সমস্ত ঘটনা মাধব ঘোষকে জানালো, সেই সময় মাধব ঘোষের বাড়ির সমস্ত লোকেরা ভয় পেয়ে এদিক ওদিক করতে থাকলো। মহিলারা তাদের মূল্যবান আইভরি বক্সটাকে সংগ্রহ করলো এবং অন্যদিকে তাদের সন্তানকে কোলে তুলে নিয়ে ভয় পেয়ে গেল যাতে ডাকাতরা তাদের সন্ধান না পায়। তাই কোনো এক গুপ্ত স্থানে আশ্রয় নেয়ার পরিকল্পনা করলো তারা। কিন্তু মাধব ঘোষ সমস্ত ঘটনা আগে থেকেই জেনে যাওয়ায় সে পূর্ব প্রস্তুতি নেওয়ায় ডাকাত দলের সর্দার আক্রমণ করতে পারল না। মাতঙ্গিনীকে এই সময় ধন্যবাদ জানালো মাধব ঘোষ। মাধব ঘোষ জানালো তার বোন হেমাঙ্গিনীর সাথেই আজকের রাতটা থেকে যেতে, কিন্তু মাতঙ্গিনী তা শুনল না। সেই মাঝরাতের মধ্যে দিয়েই সে বাড়ি ফেরার পরিকল্পনা করল। মাঝপথে তার সাথে দেখা হলো রাজমোহনের। রাজমোহন সমস্ত ঘটনা বুঝতে পেরেছে, তাই সে মাতঙ্গিনীকে মারার জন্য উদ্যত হলো। এই সময় ডাকাত দলের সর্দার চলে আসলো এবং ডাকাত দলের সর্দার রাজমোহনকে মারতে চেষ্টা করলো, কিন্তু রাজমোহন জানালো সে নির্দোষ এবং তার স্ত্রী এর জন্য দায়ী। তখন ডাকাত দলের সর্দার এবং রাজমোহন উভয়েই মাতঙ্গিনীকে মারার জন্য উদ্যত হলো। মাতঙ্গিনী এই সময় পালিয়ে গিয়ে আশ্রয় নিল সুখীর মায়ের কাছে। সুখীর মা জানালো যে সে একজনকে চেনে যে মাতঙ্গিনীকে সাহায্য করতে পারে। এর পরদিন সুখীর মা মাতঙ্গিনীকে নিয়ে গেল মাথুর ঘোষের কাছে। মাতঙ্গিনী ভেবেছিল মাথুর ঘোষ হয়তো তাকে সাহায্য করবে, কিন্তু বাস্তবে ঘটল পুরো উল্টো। মাথুর ঘোষ মাতঙ্গিনীকে বন্দি করল এবং একটি গুডাউন ঘরের মধ্যে তাকে তালা অবস্থায় বন্দি করে রাখল। মাথুর ঘোষ মাতঙ্গিনীকে 3 দিন ভোর কিছু খেতে দিল না, এমনকি তাকে পানের জন্য জলটিও দিল না। এতে মাতঙ্গিনীর খুব একটা অসুবিধা হলো না, কেননা রাজমোহনের কাছে সে বেশিরভাগ দিন না খেয়েই রাত কাটিয়েছে, তাই এতে তার খুব একটা অসুবিধা হলো না। অ্যাকচুয়ালি মাথুর ঘোষ ওয়ান্ট টু রিলেশনশিপ উইথ মাতঙ্গিনী। অন্যদিকে 3 দিন ধরে জল না খাওয়ায় মাতঙ্গিনীর অবস্থা করুণ হয়ে এসেছিল। শি ইজ নিয়ার টু ডেথ, কেননা তাকে যে গুডাউন ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল সেই গুডাউন ঘরটি ছিল দোতলা এবং দোতলার ওপরে যে ঘরটিতে তাকে রাখা হয়েছিল সেই ঘরটিতে একটি মাত্র দরজা এবং খুব ছোট্ট একটি জানলা ছিল, যার ফলে শ্বাস প্রশ্বাস নিতেও মাতঙ্গিনীর খুব কষ্ট হচ্ছিল। কিছুদিন পর রাজমোহন সুখীর মায়ের কাছে আসে তার স্ত্রীর খোঁজ করতে, কিন্তু সুখীর মা রাজমোহনকে কোনো ঘটনাই জানায়নি। সে ফিরিয়ে দেয় রাজমোহনকে। অন্যদিকে মাধব ঘোষ তার বৌদি তারাকে নিয়ে সন্ধান করতে থাকে মাতঙ্গিনীর। অন্যদিকে মাধব ঘোষের এই দুশ্চিন্তার কারণকে কাজে লাগিয়ে মাথুর ঘোষ গোকুলচন্দ্র দাসের পাঠানো সেই উইলটির সন্ধান করতে থাকে, যেই উইলে মাধব ঘোষের সমস্ত সম্পত্তি নথিভুক্ত করা আছে। তো যাই হোক, তারা তার 10 বছরের ছোট মেয়েকে সে বাড়িতে রেখে
মাধবের সাথে খুঁজতে বেরিয়ে পড়ে মাতঙ্গিনীকে। মজার ঘটনা এই যে ডাকাত দলের সর্দার নিজে একজন ডাকাত হিসেবে জাহির করে থাকলেও কি হবে, সে এই গোডাউন ঘরের পাশ দিয়ে যাওয়াকালীন মাতঙ্গিনীর গোঙানি শুনে ভয় পেয়ে যায় এবং পালিয়ে যায়। অন্যদিকে মাধব সেই গোঙানি শুনে বুঝতে পারে যে এটি মাতঙ্গিনীর গলার শব্দ। তখন তারা গিয়ে মাতঙ্গিনীকে উদ্ধার করে। তারা মাতঙ্গিনীকে হসপিটালে ভর্তি করে, কিন্তু মাতঙ্গিনীর অবস্থা এতটাই খারাপ ছিল যে মাতঙ্গিনী কিছুদিন পর সেই হাসপাতালে মারা যায়। এরপর বঙ্কিমচন্দ্র দেখাচ্ছেন যে মাথুর ঘোষ একলা মনে বসে আছে পৈটেতে। সেই সময় জঙ্গল থেকে হঠাৎ ডাকাত দলের সর্দার বাইরে বেরিয়ে এসে তাকে জানাচ্ছে যে তাদের দলের যে বিকু ছিল সেই বিকুকে ধরে নিয়ে গেছে পুলিশে। অন্যদিকে রাজমোহনকেও ধরে নিয়ে গেছে, এমনকি বিকু সমস্ত ঘটনা বলে দিয়েছে। অর্থাৎ মাথুর ঘোষ এতদিন পর্যন্ত যে সমস্ত ডাকাতি করেছে, যে সমস্ত কুকর্ম করেছে, সমস্ত কিছু ফাঁস করে দিয়েছে বিকু। তাই মাথুর ঘোষকে সতর্ক করতে এসেছিল ডাকাত দলের সর্দার। এটুকু বলেই ডাকাত দলের সর্দার আবার জঙ্গলের মধ্যে চলে যায়, কেননা বিকু এবং রাজমোহন উভয়েরই ফাঁসি হয়েছে। এখন তারা দুজন বাকি আছে। এই সমস্ত ঘটনা শুনে মাথুর ঘোষ খুব ভয় পেয়ে যায় এবং সে নিজের ঘরে যায় এবং গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এটিই ছিল লাস্ট চ্যাপ্টার এবং কনক্লুশন পার্টে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখছেন যে কেউই জীবনে কিছুই পেল না। তবে তিনি কনক্লুশন পার্টে বলছেন যে মাতঙ্গিনী আদেও মারা গিয়েছিল না বেঁচে গিয়েছিল তার কোনো ইয়ত্তা নেই, তবে তাদের বেঁচে থাকার কোনো মূল্যবোধই নেই, এটি তিনি জানাচ্ছেন।